২৬ ফেব্রুয়ারি আপনাদের যে ছাত্র সংগঠনটি আত্মপ্রকাশ করেছিল গণতান্ত্রিক ছাত্র সংসদ, আমাদের ছাত্র সংগঠন না, এমন অনেকেই সেই ছাত্র সংগঠনের নেতৃত্বে আছে যারা আমাদের সাথে সহযোদ্ধা ছিল, কিন্তু লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনের যে জিনিস আমরা এতদিন ধরে দেখে এসেছি, আওয়ামী লীগ ছিল, ছাত্রলীগ ছিল বা অন্যান্য বিভিন্ন দলের এরকম ছাত্র সংগঠন ছিল, তাদের সাথে আমাদের এই ধরনের কোনো সম্পর্ক নেই। বরং আমরা আমাদের জায়গা থেকে যেটা মনে করি তারা আমাদের সহযোদ্ধা ছিল, তারা তাদের জায়গা থেকে মনে করেছে সহযোদ্ধা আপনাদের না, খুব স্বাভাবিকভাবে এখন তারা তাদের মতো করে তাদের ছাত্র সংগঠন পরিচালনা করছে, আমরা আমাদের মতো করে আমাদের রাজনৈতিক দল পরিচালনা করছি। তাহলে তাদের সেই দিন আত্মপ্রকাশের যে ধস্তাধস্তি হয়েছিল, হাতাহাতি হয়েছিল, তার দায় আপনারা তাহলে নিবেন না? কখনোই না, তার দায় আমরা কেন নিব? তবে সবচেয়ে বিব্রতকর এবং অস্বস্তিকর একটা বিষয় যেটা, মানে ওই যে সিনারিওটা ছিল, আমরা আমাদের জায়গা থেকে যতটুকু জেনেছি ইনস অ্যান্ড আউট, আমাদের মনে হয়েছে ওইটা যেভাবে প্রেজেন্ট করা হয়েছে বা যেভাবে এসেছে ঘটনাটা সেরকম ছিল না। ওইটা আমরা অনেকটা আমাদের বাইরে থেকে যেটা দেখেছি যে প্রাইভেট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা দ্বন্দ্ব, কিন্তু আলটিমেটলি ঘটনাটা সেরকম ছিল না। যখন ওইখানে যারা আমাদের অ্যাক্টিভিস্ট ছিল বিভিন্ন জায়গার, প্রাইভেট ইউনিভার্সিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়, তাদের কথা শুনে আমাদের মনে হয়েছে ঘটনাটা অন্য ছিল, সেটা অন্যভাবে সামনে এসেছে। আসলে কি ছিল ঘটনাটা? না, আমরা আমাদের জায়গা থেকে যেটা মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে দ্বন্দ্ব একটা ফুটে উঠেছিল, ব্যাপারটা এরকম ছিল না। বরং আমার জায়গা থেকে যতটুকু শুনে যতটুকু মনে হয়েছে যে ওই যে ছাত্র সংগঠনটি আত্মপ্রকাশ করেছে, ছাত্র সংগঠনের বিভিন্ন পোস্টে মানে যার যেখানে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী সেটি না পাওয়ার কারণে তাদের মনে হয়েছে এটা তাদের সাথে একটা বৈষম্যের জায়গা তৈরি হয়েছে, এই কারণে তারা মুখোমুখি হয়ে গিয়েছে। 5 মার্চ আপনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন, সেখানেও বাকবিতণ্ডা হলো এবং ভিডিও একটি ভাইরাল হলো, সেটি নিশ্চয়ই আপনার চোখে পড়েছে, যেখানে সবাই মানে সেখানকার যে ক্যাপশন সেখানে বলছে যে এ সময় সাধারণ শিক্ষার্থীরা শেষের লাইনে সার্জিসকে বসুন্ধরা এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেন। মানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা জুলাই আগস্ট অভ্যুত্থানে একসাথে সহযোদ্ধা ছিল, তাদের মধ্যে কি রেষারেষি স্পষ্ট হয়ে উঠছে? দেখুন, তাদের মধ্যে কি রেষারেষি স্পষ্ট হয়ে উঠছে? দেখুন, একটা জিনিস ক্লিয়ার করি। প্রথমে হচ্ছে ওই দিনের ঘটনাটাকেই আসলে খুব স্বাভাবিকভাবে কিছু প্রোপাগান্ডা সেল আছে। এই প্রোপাগান্ডা সেল যেমন আওয়ামী লীগের আছে, এই প্রোপাগান্ডা সেল অন্যান্য কিছু রাজনৈতিক দলেরও আছে। তারা তাদের জায়গা থেকে কি মনে করে যে একটা জিনিস মানে যে অন্য কোনো রাজনৈতিক দলের, তাকে যদি আমি কোনোভাবে মানে সোশ্যাল মিডিয়ায় হোক আর বাস্তবেই হোক কোনোভাবে যদি বিব্রতকর এবং অস্বস্তিকর পরিবেশে ফেলতে পারি, তাহলে মনে হয় আমি জিতে গেলাম, এরকম একটা চিন্তা ভাবনা থাকে আর কি। তো ওই দিন ঘটনা যেটা হয়েছিল, আমার জায়গা থেকে আমি ওই দিন বসুন্ধরা আবাসিক এলাকায় গিয়েছিলাম। ওইখানে আমাদের যারা সহযোদ্ধা ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ওখানে 4টা, ওটা একটা যুদ্ধক্ষেত্র ছিল বসুন্ধরার যে ওই গেট 8 নম্বর গেট। সো ওইখানে নর্থ সাউথ ইউনিভার্সিটি ছিল, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, AIUB ছিল, এরপরে আরও যে আমাদের ওখানে যে ইউনিভার্সিটিগুলো ছিল, তো UIU ছিল। এই 4টা ইউনিভার্সিটির প্রায় 1 থেকে 150 জন যারা আমাদের সহযোদ্ধা ছিল, ওইখানকার যারা নেতৃত্বের জায়গায় ছিল, তাদের সাথে আমরা দীর্ঘ সময় একটা বসে, আমার ইচ্ছা ছিল যে আমি 7টা থেকে 8টা পর্যন্ত তাদের সাথে আড্ডা দিয়ে সেখানে নামাজ পড়ে আবার বাসা থেকে ব্যাক করব। কিন্তু ওই যে তাদের সাথে যখন সামগ্রিক বিষয় নিয়ে কথা হচ্ছিল, এটা 7টা থেকে শুরু হয়ে 10টা পর্যন্ত চলে গিয়েছে। এবং কথা শেষ করে যখন আমি ওখান থেকে ব্যাক করছিলাম, আমি খুব স্বাভাবিকভাবে নর্থ সাউথের ইউনিভার্সিটি, নর্থ সাউথে যারা ছিল তারা বললো যে ভাই, আমাদের 8 নম্বর গেটের সামনে আমরা, এটা আমাদের আন্দোলনের যুদ্ধক্ষেত্র ছিল, এখান থেকে আমাদের আন্দোলনগুলো শুরু হতো, তো এটা দেখে যান। তো আমি চাইলেই আমরা আরও আগে ওই জায়গা থেকে ওইখান থেকে গাড়িতে উঠে চলে আসতে পারতাম, কিন্তু আমি তাদের 10-15 জন ছিল, আমরা হেঁটে হেঁটে 8 নম্বর গেটের ওইখান পর্যন্ত গিয়েছি। তো গিয়ে দেখি যে অল্প কয়েকজন, বেশি না, 10 থেকে 15 জন হবে, তারা স্লোগান দিচ্ছে যে ঢাবির সিন্ডিকেট নিয়ে আর কি। তো এরকম যখন স্লোগান দিচ্ছে, আমি চাইলেই সেটা স্কিপ করে সামনে চলে যেতে পারতাম ওই জায়গাটা, মানে আমি রাস্তার এক পাশে ছিলাম, তার আরেক পাশে ছিল। কিন্তু আমার মনে হলো যে না, আমি তাদের সাথে গিয়ে কথা বলি, তারা যদি আমার প্রাইভেটের সহযোদ্ধাই হয়, ভুল বুঝাবুঝি থাকতেই পারে, বিভাজন থাকতে পারে, আমি কথা বলি। তো আমি তাদের সাথে ওইখানে গেলাম কথা বলতে, তারা এরকম ওই স্লোগানগুলোই দিচ্ছে। পরে ওইখানে যারা সামনে 2-1 জন ছিল, ওইখানে ছাত্র দলের আহমেদ শাকিল বা আরও এরকম 2-3 জন ছিল, যাকে নিয়ে আপনি অভিযোগও করেছেন। জি, তো আমি ওনার জায়গা থেকে বলছিলাম যে ভাই, আমি তো আসছি, কি হয়েছে আমাকে বলেন, ঠিক আছে আমরা কথা বলি, এরকম। তো যেটা দেখে মনে হচ্ছিল যে একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করাটাই তাদের উদ্দেশ্য আসলে। তো সেই জায়গা থেকে আমার মনে হলো উদ্দেশ্যই যখন এরকম, এবং আমার সাথে প্রাইভেট ইউনিভার্সিটি যারা ছিল, ওইখানে যারা 10-15 জন ছিল, 2-3 জন ওরা ছাত্র দলের ছিল, বাকিরা কিন্তু ছাত্র দলের ছিল না। এবং আমি বিভিন্নভাবে খোঁজ নিয়ে যেটা জেনেছি, যেটা ছাত্র দলের পক্ষে যে ব্যাপারটা এরকমও না, তারা তাদের জায়গা থেকে অতি উৎসাহী এই জায়গাটা করেছে, আমার খোঁজ নিয়ে আমি যেটুকু জানতে পেরেছি। এবং এটা লিড দিচ্ছিল ছাত্রদলের ওই শাকিল। আমি যখন দেখলাম যে আমার সাথে যে প্রাইভেট ইউনিভার্সিটি যারা ছিল, তাদের সাথে তারা বাকবিতণ্ডা করছে, এরা থামতে বলছে, ওরা থামছে না, বাকবিতণ্ডা চলছে, আমার মনে হচ্ছে পরিস্থিতি বিব্রতকরই হবে। আমি আমার সাথে যা ছিল তাদেরকে চলে যেতে বলে ওইখান থেকে আমি চলে গিয়েছি। কিন্তু বিষয়টা আসলে যেটা হয়েছে, আমার জায়গা থেকে মনে হয়
যে আলটিমেটলি ওইটাকে যদি দেখানো হয় তাহলে এভাবে দেখানো উচিত যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেদের সাথে ছাত্র দলের একজন, আমি পুরো ছাত্র দলকে দায় দিব না, একজন তার নেতৃত্বে কিছু স্থানীয় অতি উৎসাহী এবং আমি তাদেরকে অবশ্যই বলবো উস্কানিদাতা এবং সন্ত্রাসী। আমরা আমাদের জায়গা থেকে কি মনে করি যে এই ঘটনাগুলো কখনো ভালো মেসেজ ক্যারি করে না। তার মানে এটাকে সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দ্বন্দ্ব বলে ধরে নেওয়ার কোনো রকমের কোনো তাহলে তো ব্যাপারটা বেসরকারি বিশ্ববিদ্যালয় তো আমার সাথে ছিল তখন ওই সময়। তাহলে আপনাদের জাতীয় নাগরিক পার্টিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেউ শীর্ষ সারিতে নেই কেন? না, জাতীয় নাগরিক পার্টিতে জাতীয় নাগরিক পার্টিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনেকেই আছে, কিন্তু আমাদের জায়গা থেকে যেটা আমরা ফেস হিসেবে আলটিমেটলি যাদেরকে চিনি ওই রকম ফেজদের মধ্যে আমরা শুরুতেই প্রথম 4-5 জনে এরকম কাউকে দেখবো না আসলে, কিন্তু অনেকেই আছে। বাট আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস মনে করি, আমি রিসেন্টলি গত 2 দিন আগে আমরা একটা ভিডিও দেখলাম যেটা আবার ওই নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি একসাথে মিলে ধর্ষণ বিরোধী একটা মিছিল হয়েছে। এই চিত্রগুলো কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে বিগত বছরগুলোতে খুব কম দেখা গিয়েছে। মানে তারা তাদের জায়গা থেকে এখন রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠছে এবং দেশ এবং মানুষের প্রশ্নে তারা আবার রাস্তায় নামছে যখনই প্রয়োজন হচ্ছে। সো এই যে রাজনৈতিকভাবে সচেতন হয়ে ওঠা এবং রাজনীতিতে অংশগ্রহণ করা, আমরা মনে করি প্রাইভেট ইউনিভার্সিটির এটা ডে বাই ডে বাড়ছে এবং বাড়বে। আজকে ধরেন আমাদের রাজনৈতিক এই যে দলটি রয়েছে, পার্টিটি, এখানে ধরেন 20% আছে ধরেন প্রাইভেট ইউনিভার্সিটি। এটা আমি আমার জায়গা থেকে বিশ্বাস করি এটা যদি এক্সটেন্ড হয় আজকে থেকে 6 মাস পরে এই সংখ্যাটা 30%-এ যাবে। স্বাভাবিকভাবেই তাদের সাথে আমাদের যে কমিউনিকেশন একটা অভ্যুত্থানের সময়ে আপনি আপনার জায়গা থেকে কাউরান বাজারের যে চিত্র দেখেছেন কিংবা পুরো জুলাই আপনার অবস্থান যদি কাউরান বাজারে হয়, এখান থেকে 1 কিলোমিটার দূরে শাহবাগে আমার যে অভিজ্ঞতাটা মিলবে না। অবশ্যই। তো সেম ভাবে আমার ওই বসুন্ধরা যুদ্ধক্ষেত্রে কিংবা বাড্ডা রামপুরার যে যুদ্ধক্ষেত্র যেখানে ব্র্যাক স্টোয়েল যুদ্ধ করেছে, এই দুইটা জায়গায় যুদ্ধক্ষেত্রে কারা ফ্রন্ট ফাইটার ছিল ওই মুহূর্তে কিন্তু আমাদের কমিউনিকেশনটা এত স্ট্রং ছিল না, বরং এটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল, তার বিবেকের তাড়না ওই জায়গায় নেমেছে। সো এই যে আমাদের কমিউনিকেশনটা আমাদের জানাও তো ইম্পর্টেন্ট যে কারা ওই সামনে সাহিত্যে নেতৃত্বে ছিল। আপনাকে সেই কমিউনিকেশনটা ঠিক করার চেষ্টা করেছেন? আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি, একদম আমি নির্দ্বিধায় স্বীকার করব। আপনারা তাদের সাথে কথা বলছেন? আমরা আমাদের জায়গা থেকে শুরু থেকে যেভাবে যতটুকু বসতাম এখন ডে বাই ডে বেশি বসছি। আমি নির্দ্বিধায় স্বীকার করব আমাদের কমিউনিকেশন যতটা স্ট্রং থাকার দরকার ছিল ততটা স্ট্রং হয়নি, এখনো না। বাট এই চেষ্টাটা আমাদের চলছে, কারণ আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস একদম মনে করি এবং বিশ্বাস করি, এই আমাদের যারা সহযোদ্ধা ছিল প্রাইভেট ইউনিভার্সিটি, আপনি মাদ্রাসার কথা কেন বলবেন? ওই যাত্রাবাড়ি কাজলাতে মানে আমাদের সবচেয়ে বেশি শহীদের সংখ্যা আমাদের ওই মাদ্রাসার ভাইরা। কিংবা আমরা যদি দেখি এই উত্তরা বিএনএস কেন্দ্রিক, এখানে কিন্তু টঙ্গী থেকে আব্দুল্লাহপুর থেকে আমাদের মাদ্রাসার সবাই আসতো, উত্তরার বড় বড় মাদ্রাসার যারা ছিল। সো তাদের সাথে আমাদের এই কমিউনিকেশনটা আরো বৃদ্ধি করা প্রয়োজন। মানে আপনারা ইনক্লুসিভ ভাবে চিন্তা করছেন? এবং অবশ্যই এটা প্রয়োজন এবং আমরা এটা চেষ্টাটা করছি। বেসরকারি এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের দ্বন্দ্ব নিয়ে কথা হচ্ছিল, যেটি আপনি বলছেন যে আসলে নেই, এটা ডেসিমিনেশনটা হচ্ছে ভুলভাবে। আমি একটু ছাত্র দলের সাথে আপনাদের সম্পর্কটা বুঝবার চেষ্টা করি। আপনি একটি স্ট্যাটাস দিলেন সেই ঘটনার পরে, যা শেষ অংশে এসে আপনি বলছেন যে ছাত্র দলের কেউ একইভাবে টোকাই লীগের সন্ত্রাসীদের মতো আচরণ করে তাহলে তার পরিণতিও টোকাই লীগের মতো হতে খুব বেশি দিন লাগবে না। পরবর্তীতে ছাত্র দলের সভাপতি একটি সংবাদ সম্মেলন করেছিলেন এবং যেখানে তিনি বলছেন যে সার্জিস আলম তার পোস্টে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সন্ত্রাসী, দুষ্কৃতিকারী এবং টোকাই উল্লেখ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অপমান করেছেন। ছাত্র দলের সাথে কি আপনার সম্পর্ক এখন খারাপ যাচ্ছে নাকি? না, আমরা আমাদের জায়গা থেকে মনে করি না যে কোনো একটা নির্দিষ্ট দলের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার মতো আমাদের কিছু। ছাত্র দল শিবির তাদের সাথে আপনাদের সম্পর্ক এখন কেমন? মানে তারা কি আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ নাকি আপনারা রাজনৈতিক মতৈক্যে আছেন? বা বিএনপি, জামাত, ছাত্র দল এবং শিবির দুইটা ছাত্র সংগঠন। আর আমরা আমাদের জায়গা থেকে দুইটা পরিচয় আপনি ক্যারি করতে পারেন। এখনকার পরিচয় হচ্ছে আমরা একটা রাজনৈতিক দলে দায়িত্ব পালন করছি, নির্দিষ্ট একটা দায়িত্ব, এবং এর পূর্বে আমরা অভ্যুত্থানে আমাদের জায়গা থেকে একসাথে লড়াই করেছি। সো অভ্যুত্থানের লড়াই তারা আমাদের সহযোদ্ধা এবং আমরা আমাদের জায়গা থেকে এখন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম দলকে আমরা ক্যারি করছি এবং তারা ছাত্র সংগঠনকে ক্যারি করছে। আমরা এটা মনে করি না যে পুরো প্ল্যাটফর্ম অ্যাজ এ ছাত্র দল, অ্যাজ শিবির, তাদের সাথে আমাদের সম্পর্ক খারাপ হওয়ার বিষয় রয়েছে না। আমরা বরং আমাদের মনে করি এটা যে আওয়ামী লীগের একটা এরকম চিন্তা ছিল বা ধারণা ছিল, কোনো একটা ব্যক্তিকে, নির্দিষ্ট একটা ব্যক্তিকে যদি মনে হতো তার পটেনশিয়াল থ্রেট, ওই ব্যক্তি কেন্দ্রিক সবকিছুকে শেষ করে দেওয়ার একটা তারা পরিকল্পনা হাতে নিত এবং সেটা বাস্তবায়ন করার চেষ্টা করতো। আমি আমার জায়গা থেকে যেমন ওইখানে আমি কিন্তু স্পষ্ট করে বলেছি, ছাত্রদলের যে ব্যক্তিটা, কোনো একজন ব্যক্তি যদি এই কাজ করে তার পরিণতি এটা হবে। যখন আমি আমার জায়গা থেকে এটা দেখবো যে পুরো সংগঠনকে আসলে আপনি দায়ী করছেন? কখনোই না, পুরো সংগঠনকে আমি দায়ী করি এবং মনে করে এবং বলে, আমি মনে করব যে হয় তিনি ভুল বুঝেছেন, আদারওয়াইজ
তার জায়গা থেকে ভুলভাবে এটা উপস্থাপন করা হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে যেটা মনে করি কি, এই অভ্যুত্থানে ফ্যাসিস্ট বিরোধী যারা শক্তি ছিল তারা কেউ কারো প্রতিপক্ষ না, আমরা প্রতিযোগী হতে পারি বিভিন্ন মাত্রায় বিভিন্ন ক্ষেত্রে। আমাদের ভালো কাজের প্রতিযোগিতা থাকবে কোনো একটা প্ল্যাটফর্মে, হতে পারে বিএনপি, হতে পারে জামায়াত, হতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদেরও কোনো একটা জায়গায় কোনো একজন ব্যক্তি যদি কেউ সাপোজ কোথাও চাঁদাবাজি করে, কোথাও দখলদারিত্ব করে, আমি তাকে নিয়েও বলবো, সে যেই হোক না কেন, কিন্তু কোনো একজন ব্যক্তি মানে পুরো একটা দল না। এখানে তো হাসিনা না যে হাসিনা মানে আওয়ামী লীগ আর কেউ নাই আওয়ামী লীগে, তো ব্যাপারটা আমরা এরকম মনে করি না। এইটুকু সমালোচনা, গঠনমূলক সমালোচনা নেওয়ার আমাদের মানসিকতা থাকতে হবে। যদি আমরা একজন ব্যক্তি মানে পুরো একটা ছাত্র সংগঠন মনে করি, তাহলে আলটিমেটলি এই দায় আমি কোনোদিন বহনই করতে পারবো না, ছাত্রদল এটা পারবে না। বরং আমরা আমাদের জায়গা থেকে মনে করি এটা যদি একটা সুষ্ঠু তদন্ত হয়, সিসিটিভি ফুটেজও দেখা হয়, তাহলে ওই ছাত্রদলের ওই ব্যক্তি, ওই শাকিলের এটা তদন্ত সাপেক্ষে তাদের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত। যদি না নেয়, আগামীতে রাজনৈতিক পরিস্থিতি তো আরো ডে বাই ডে আরো কঠিন হবে। সেই জায়গায় এরকম অসংখ্য ঘটনা ঘটবে যেটা দিন শেষে তাদের পুরো প্ল্যাটফর্মের যে ইমেজ সেটাকে ক্ষুণ্ণ করবে। আপনি ছাত্রলীগের রাজনীতির সাথে কতদিন জড়িত ছিলেন? আমি আমার জায়গা থেকে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শেখ হাসিনার রেজিমে কেউ হলে থাকবে আর ছাত্রলীগের রাজনীতি করবে না, মানে প্রোগ্রাম গেস্ট রুম করবে, এটা কোনোদিন সম্ভব না। 2017 সালে আমি প্রথম বর্ষে ভর্তি হই, 2017 সালে এটা শুরু হয়, তৃতীয় বর্ষ পর্যন্ত এটা অনেকটা বাধ্যতামূলক থাকে, একদম বাধ্যতামূলক, আপনার করতেই হবে। তো তৃতীয় বর্ষে যখন না করেও তো থাকে অনেকে, না এটা কোনোদিনও সম্ভব না। যে হলে থেকেছে প্রথম দ্বিতীয় বর্ষ হলে থাকবে, গেস্ট রুম প্রোগ্রাম করবে না, এটা কোনোদিন সম্ভব না। যে এটা বলে সে মিথ্যা বলে। তৃতীয় বর্ষে যখন 2019 সালে ডাকসু হলো, এরপর থেকে আমার ওই অ্যাক্টিভ যে রাজনীতি এটা থেকে সরে আসি, এবং 22 সালে আমি ঘোষণা দিয়ে সরে আসি। কারণ 22 সালে আমি খুব স্বাভাবিকভাবে ওই সময়ে যখন আমি ডাকসুতে ইলেক্টেড হই, আমার একটা বিবেকের তাড়না তৈরি হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আলাদা বিষয়, কিন্তু ওই স্টুডেন্টদের মধ্যে আমাকে আমার হল সংসদে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করা হয়েছে, আমার একটা দায়বদ্ধতা আছে, জবাবদিহিতা আছে। সো বিবেকের তাড়নায় আমি ছাত্রলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, আপনি আমার টাইমলাইন এখনো গেলেও দেখতে পাবেন, আমি সচরাচর বিরোধী দলগুলো যেভাবে সমালোচনা করতো তার চেয়েও কঠোরভাবে সমালোচনা করতাম। ছাত্রলীগের মানে আমি যদি ধরি যে 22 সালে বের হয়ে এসেছেন, সেখান থেকে এখন আপনি একটি রাজনৈতিক দলের একদম শীর্ষ পর্যায়ের নেতা। একটা জিনিস স্পষ্ট করি, ছাত্রলীগের কোনো কালেও আমার কোনো পোস্ট ছিল না, না হলে, না বিশ্ববিদ্যালয়ে, না সেন্ট্রালে, কোথাও কখনো কোনো পোস্ট ছিল না। এবং 8-10টা যেরকম মানে যারা স্লোগান দিত বা কর্মী ছিল, স্লোগান দিত না, অ্যাকচুয়ালি কর্মী ছিল, অংশগ্রহণ করতো, তাদের মতো একজন ছিলাম। কিন্তু সমস্যা যেটা হয়েছে, যেহেতু ডাকসুতে আমার ওই জায়গায় আমি নির্বাচিত হই, ওটা ছাত্রলীগের প্যানেল ছিল, আমি স্পষ্ট করে বলি, 13 জনের মধ্যে ছাত্রলীগের প্যানেল থেকে 7 জন নির্বাচিত হয়েছিল, তাদের মধ্যে আমি একজন ছিলাম, বাকিরা নির্বাচিত হয়নি। যার যোগ্যতা ছিল, ওইটুকু ফেস ভ্যালু ছিল, ব্যক্তিত্ব ছিল, তারা নির্বাচিত হয়েছিল। এবং অমর 21 হলে, 18টা হলের কথা বলতে পারবো না, 21 হলে ফেয়ার ইলেকশন হয়েছিল, এটা যে কেউ স্বীকার করবে। তো ওইটার জায়গা থেকে আমাকে ছাত্রলীগের বড় নেতা বানানো হয়, কিন্তু আমার ছাত্রলীগের সরাসরি কোনো পোস্ট ছিল না। ওই যেটি বলছিলাম যে ছাত্রলীগের ওই সময়ের নেতা থেকে এখন একটি দেশের রাজনৈতিক দলের আপনি শীর্ষ পর্যায়ের নেতা, তো তখনকার আদর্শিক জায়গার এখনকার আদর্শিক জায়গার মধ্যে পার্থক্যটা কি আপনার নিজের মধ্যে? দেখুন, আদর্শিক আমার যে জায়গাটা, আদর্শিক জায়গাটা আমি যদি আমার জায়গা বলি, আদর্শিক জায়গা আমার একটাই। কোন জায়গা থেকে একটা? আমার সবার আগে সবচেয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার বিবেকবোধ। আমি যদি দেখি এটা ন্যায়, এটা ন্যায়, আমি যেটাকে দেখবো অন্যায়, সেটা অন্যায়। আমি আমার জায়গা থেকে যদি কোনো একটা কাজকে মনে হয় যে এই কাজটা কোনোদিন মানে জনগণের জন্য ভালো নয়, দেশের জন্য ভালো নয়, সেটাকে আমি খারাপ বলবো, সেটা যেই দলেরই হোক না কেন। আমি জাস্ট একটা জিনিস বিশ্বাস করি, আমার যদি বিবেকবোধের জায়গায় আমি ঠিক থাকি, আমার গন্তব্য, আমার কাজ, আমার ন্যায়, আমার নীতি এগুলো ঠিক করবে। খুব স্বাভাবিকভাবেই তখন আমি আমার বিবেককে ওইখানে মানে বিবেক বর্জিত হয়ে ওই জায়গায় দাসত্ব গ্রহণ করতাম, তাহলে আমি খুব স্বাভাবিকভাবে ওই দলেরই বড় নেতা হয়ে হয়তো যেতাম। কিন্তু আমি সেটি করতে পারিনি বলেই এই অভ্যুত্থানে প্রথম দিন, যেদিন এই অভ্যুত্থানের 5ই জুন প্রথম দিন যখন আমরা একসাথে বসি, 6 জুন সকালে যখন প্রথম একসাথে বসি যে 6 জুন দুপুরবেলা 3টায় আমরা শহীদ মিনারে প্রথম প্রোগ্রাম করব, ওই দিন আমি আমার জায়গা থেকে লিড করতাম না। তো সবচেয়ে বড় কথা হচ্ছে ওই দিনও কিন্তু ওই ডে 1 থেকে আমার অসংখ্য থ্রেট ছিল। কারণ ওই টাইমে জুন মাসে, জুলাই মাসের প্রথম হাফে কেউ কি চিন্তা করেছিল খুনি হাসিনার রেজিমের পতন হবে? এবং এটা যদি না হতো, খুব স্বাভাবিকভাবে ওই মানুষগুলো সবচেয়ে বেশি শাস্তির সম্মুখীন হতো, যেই মানুষগুলো আগে ওইটাতে ছিল ওখান থেকে বের হয়ে বিরোধিতা করে এটাতে এসেছে। সো ওই বিবেকবোধের জায়গা আমি যদি ঠিক থাকে, আমি মনে করি এটাই আমার পথ দেখাবে আমাকে।
কেউ কেউ অভিযোগ করে থাকেন যে আপনি এবং আপনার যারা সহযোদ্ধা ছিলেন তারা যেহেতু অনেকদিন ছাত্রলীগ করেছেন এবং পরবর্তীতে এখন আপনাদের আচরণেও সেই ছাত্রলীগের একটি ছায়া দেখা যাচ্ছে, এমন অভিযোগ সম্পর্কে আপনি কি বলবেন? আমি এই ক্ষেত্রে কিছু উদাহরণ দিতে পারি। আমি যেমন ধরেন, আপনারা এখন বলছেন যে একটি দলকে রাজনীতি করতেই দিবেন না, এবং যেটা আওয়ামী লীগ একটা সময় করতো, যে বিএনপি এবং জামাতকে তারা রাজনীতি করতেই দিবেন, এবং এই ক্ষেত্রে কিন্তু আদালতের কোনো রায় নেই। আপনি বলছেন যে মিডিয়াগুলোকে শায়েস্তা করতে হবে, এবং সেই ক্ষেত্রে আপনি অনেকটা ভবিষ্যৎ বক্তার মতনই বলছেন যে 10 বছর পরে তারা আমাদের নাশকতাকারী হিসেবে না হলে চিহ্নিত করবে। আপনি বলছেন মানে যেমন ধরেন হাসিনার বক্তব্যের উপর তো আমার আপনার কারো কোনো রকমের কোনো কন্ট্রোল নেই, সেই বক্তব্যের প্রতিক্রিয়া আপনারা ধানমন্ডি 32 নম্বর ভাঙতে চলে যাচ্ছেন, নিজেদের ন্যারেটিভে অটল থাকছেন নির্বাচন ইস্যুতে, এবং অনেকেই বলছেন যে বিরুদ্ধ মত হলে এখন আপনারা ফ্যাসিবাদের দোষর উপাধি দিচ্ছেন, যারা এক সময় বলতো যে বিএনপি জামাতের দোষর উপাধি দিচ্ছেন, যারা এক সময় বলতো যে বিএনপি জামাতের কথা আওয়ামী লীগ যেভাবে বলতো। এসব ক্ষেত্রেই অনেকে অভিযোগ করে থাকেন, আমার অভিযোগ না, মানুষের অভিযোগ। এ ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, ফাইন। প্রথম কথা হচ্ছে মিডিয়াগুলোকে শায়েস্তা করতে হবে, কথাটা খুবই জেনারেলাইজড কথা, এভাবে বলা হয়নি। যেমন আমরা আমাদের জায়গা থেকে ওই সময়েও দেখেছি অনেক মিডিয়া অনেক চেষ্টা করেছে সত্য ঘটনাগুলোকে তুলে ধরার। রাজপথে যা হয়েছিল, যেভাবে খুন হত্যাগুলো হয়েছে এই অভ্যুত্থানের সময়, অনেক মিডিয়া অতি উৎসাহী হয়ে এই মিডিয়াগুলো মানে একদম হাসিনাপন্থী হয়েছিল, সেভাবেই ন্যারেটিভগুলোকে সামনে নিয়ে এসেছে। অনেক মিডিয়া হাউসের সিইও, অনেক মিডিয়া হাউসের মালিক ওই অগাস্টের শুরুর দিকে যখন শেখ হাসিনার সাথে একসাথে বসে ওই যে একদম বড় একটা হলরুমে ব্রিফিং করা হচ্ছিল, হ্যাঁ, সেই জায়গায় এভাবে বলেছিল যে এই জিনিসগুলোকে আমাদের মতো নাকি সন্ত্রাসীরা আমরা এরকম করে হত্যাকাণ্ডগুলো চালাচ্ছি চারিদিকে, এভাবে বলা হয়েছিল। ওই মিডিয়াগুলোকে আমরা মনে করি যেই মানুষগুলো, মিডিয়া তো একটা বড় প্রতিষ্ঠান, সব পরিবর্তন হয়ে গেছে না, কখনোই না। আমি এটা, আপনি যদি এটা বলেন বড় বড় পরিবর্তন আসলে 71-এ আসলো, সময়তে আসলো, শুনেন আমি আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে, আপনারাই নাকি আবার যে বলছেন যে লোকজন এভাবে এভাবে আমরা কেন বলবো না, আমরা কেন বলবো না? যারা এই কাজগুলো করেছে এখনো যখন তাদের 70-80% 90% থেকে যায়, আমরা কেন বলবো না? আপনি যেটা বলছেন এটা কোনোদিনও সত্যি নয় যে ওই হাউসগুলোতে বড় বড় পরিবর্তন এসেছে, নেভার। আমরা আমাদের জায়গাতে একটা জিনিস স্পষ্ট করে বলি, কোনো একটা হাউসকে নিষিদ্ধ করা বা কোনো একটা হাউসকে শায়েস্তা করা ব্যাপারটা এরকম না। যেই মানুষগুলোর দ্বারা প্ররোচিত হয়ে ওই নিউজগুলো তখন হতো, এখনো হয়, ন্যারেটিভগুলো এমনভাবে দাঁড় করানো হয়। গতকালকে যমুনার মুখী হয়ে একটা প্ল্যাটফর্মের পক্ষ থেকে যাওয়া হচ্ছিল, বাম সংগঠনগুলোর পক্ষ থেকে। আজকে প্রথম আলোতে কি এসেছে দেখেন, প্রথম আলোতে আজকে স্পষ্ট করে প্রথম পাতা এইভাবে এসেছে যে তারা একটা পদযাত্রা করছিল, এখানে পুলিশ তাদের উপরে এই হামলাটা চালিয়েছে। এটা কি পদযাত্রা ছিল? পদযাত্রা নর্মাল পদযাত্রা করেছে যখন সেটা যমুনামুখী ছিল, মানে প্রধান উপদেষ্টার বাসভবনমুখী, তখন করেছে। আবার আরেকটা জিনিস, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, ওইখানে কি পুলিশ ওনাদের গায়ে প্রথমে হাত দিতে গিয়েছিল, যেটা ফলো করে প্রচার করা হচ্ছে? আমরা তো স্পষ্ট করে ভিডিওগুলো যখন ব্যাক এন্ড দেখি, তারা যাচ্ছিল, পুলিশ যেতে বাধা দিয়েছে, তারা এসে ওই পুলিশকে অ্যাটাক করেছে। ওই যে পুলিশের যে অফিসার ছিল তাকে কিভাবে সবাই মিলে 8-10 জন করে মিলে মারছিল, এবং ওই যে মেয়েটা, ওই মেয়েটা প্রথম 2-3 বার ওই পুলিশের গায়ে হাত দিয়েছে। সংবাদ মাধ্যমের তো একটা ওয়ে আউট আছে, আপনারা রিজয়েন্ডার দিতে পারবেন না, হ্যাঁ, আমরা আমাদের জায়গা থেকে এটাই বলি, আমরা আমাদের জায়গা থেকে এটাই বলেছি যে তাদেরকে তাদের এই বিষয়গুলোতে সংশোধন আনতে হবে, তাদের লাইনটা যেন অ্যাকচুয়াল লাইনটা আসে। কিন্তু আমরা সাংবাদিকরা তো এমন কথাবার্তা শুনলে ভয় পেয়ে যাই, কারণ 15-16 বছরে এ ধরনের যখন কথাবার্তা হতো আমি ব্যক্তিগতভাবে ভয় পেয়ে যাই। না, আমরা আপনাকে শোনেন, এইটুকু শুধু এটা আমাদের নিশ্চিত করার কিছু নাই, এটা এখন বাংলাদেশের যে এনভায়রনমেন্ট, এই জেনারেশন, এটাই নিশ্চিত করবে আপনার অধিকার। আপনার এগেনস্টে কেউ দাঁড়িয়ে গেলে এখন 24 ঘন্টা টিকে থাকা সম্ভব না যদি আপনি ফেয়ার থাকেন। আপনি জাস্ট আপনাকে একটা জিনিসই বলি, আমরা এইটুকু চাই যেটা সত্য মিডিয়ার মাধ্যমে যেন সেটা আসে, এক। সেকেন্ড হচ্ছে ধানমন্ডি 32 আমরা ভাঙতে চাই নাই। খুনি হাসিনা যখন বিন্দুমাত্র অনুসূচনা ছাড়া ওই কনফারেন্সে বা ভিডিও কলে বা অডিওতে এই কথাগুলো বলে, আপনি দেখেছেন, মানে এটা তো নির্দ্বিধা সবাই স্বীকার করবে, এই যে অন্তত 1,500 মানুষের হত্যা তার হুকুমে হয়েছে, আপনি এইটুকু তো মানে স্বীকার করবেন জাতিসংঘের প্রতিবেদনের পরে এটা। তাহলে ওই মানুষটার বিন্দুমাত্র অনুসূচনা ছাড়া যখন আবার এই ছাত্র জনতাকে নিয়ে কথা বলে, তখন সেই ক্ষোভেই কিন্তু এটা হয়েছে, এটা তার অ্যাকশনের রিঅ্যাকশন। এটা তার আগে যে বুলডোজার নিয়ে যাওয়া হবে এ ধরনের কথাবার্তা মানুষজন একটু বেশি উৎসাহ পেয়ে গেল না? আপনি বুলডোজার নিয়ে যাওয়া হবে এটা বলার আগেই মানুষজন ওখানে চলে গিয়েছিল, এবং মানুষজনই এই বুলডোজার নিয়ে গিয়েছে। এবং আরেকটা জিনিস, কিভাবে বুলডোজার নেবে? এটা তো সিটি কর্পোরেশন। না, শুনেন, আমি আপনাকে বলি, মানুষের ঘরে ঘরে তো বুলডোজার থাকে না। ঘরে ঘরে বুলডোজার না, এটা সত্য, কিন্তু এটাও সত্য যে মানুষ চেয়েছিল বলে হাসিনা মানে
আলটিমেটলি আপনি আমাকে এটা বলেন যে হাসিনাকে কি মানে ওই কোন একটা নির্দিষ্ট প্রশাসন চাইলেই বা জনগণ চাইলেই বাইরে চলে যেতে পারতো? ব্যাপারটা এরকম হতো না। এটা হয়েছে কি, যখন এটা একদম আকাঙ্ক্ষায়, তীব্র আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে, তখন হাসিনার মতো মানুষ দেশ ছেড়ে পালিয়েছে। এইখানে যে বিষয়টা হয়েছে আলটিমেটলি, যখন মানুষ চাইবে, আপনি যদি 32-এ ওই দিন যারা নিয়ে গিয়েছে ওইখানে তারা নিয়ে না যেত, তাহলে 32-এ সবাই এসে হয়তো সিটি কর্পোরেশনের সামনে দাঁড়াতো, তারপরে নিয়ে যেত। আলটিমেটলি এটাই হতো আসলে। সো মানুষের তীব্র আকাঙ্ক্ষাকে উপেক্ষা করার সুযোগ নাই। এবং আরেকটা জিনিস, আপনি বিএনপির কথাটা বলছেন যে বিএনপি বিগত 16 বছরে আওয়ামী লীগ বিএনপিকে মানে দমন করেছে, তাদের জামায়াতকে দমন করেছে, এই জিনিসগুলোকে দমন করেছে। আমরা আমাদের জায়গা থেকে এখন যারা আছি তারা বিভিন্ন ট্যাগ বা এগুলো মানে আওয়ামী লীগেরও তো একটা ভোট ব্যাংক আছে আসলে, 10 হোক 20 হোক 15 হোক, তো তারা কি করবে যদি আওয়ামী লীগকে একেবারে রাজনীতি করতে না দেয়? স্পষ্ট করে একটা জিনিস বলি, হাসিনা হয়ে উঠেছে আওয়ামী লীগ নামটাকে ব্যবহার করে। অবশ্যই হাসিনা হয়ে উঠেছে বাংলাদেশ আওয়ামী লীগ এই দলটাকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে, এবং এর সাথে সংশ্লিষ্ট যারা ক্ষমতায় বিভিন্ন জায়গা ছিল, এমপি হোক, মন্ত্রী হোক, একটা জেলার সভাপতি সেক্রেটারি হোক, তাদেরকে ব্যবহার করে কিন্তু এই রেজিমটা টিকে ছিল। সো এই হত্যাযজ্ঞটা প্রত্যেকটা জেলায় হয়েছে। তো এইগুলোর সাথে সম্পৃক্ত যে মানুষগুলো ছিল, সেই মানুষগুলোর বিচার হতে হবে। সেই মানুষগুলোকে তো কোনোদিন আমরা এই ইলেকশনে দেখতে পারি না, দেখতে চাইতেও পারি না। আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস মনে করি, কোনো একজন মানুষ যে আওয়ামী লীগের নৌকায় ভোট দিত, সে কোনোদিন কোনো অন্যায়, অপকর্ম, ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি এগুলোর সাথে জড়িত ছিল না। তাকে তো আমরা কোনোভাবে ফ্যাসিস্টের দোসর আমাদের জায়গা থেকে এভাবে বলতে পারি না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা যেটা মনে করি যারা এটা করেছে অধিকাংশই করেছে, এই রেজিমকে টিকিয়ে রাখতে যদি অধিকাংশ মানুষ এটা না করতো, হাসিনা কোনোদিন এভাবে হাসিনা হয়ে উঠতে পারতো না। যারা করেছে তাদেরকে এটা আমাদের বলতে হবে। এইটুকু বলার যদি আমাদের স্কোপটা না থাকে, আমি আপনাকে বলে দিই, হাসিনা 16 বছরে তৈরি হয়েছে, আরেকজন 3-4 বছরে তৈরি হয়ে যাবে। আপনারা কি এখন ধরেন, কালকে হাইপোথেটিক্যালি ধরে নিচ্ছি, হাসিনা যদি আবার ভাষণ দেয়, মানে কোনো তালিকা করেছেন নাকি যে এরপর কি ভাঙবেন বা কি ভাঙার ব্যাপারে প্ররোচিত করা যেতে পারে? আমরা আমাদের জায়গা থেকে তালিকা করার কেউ না। সত্যি কথা বলতে, ওই অভ্যুত্থানের সময় ওই যে ঘোষণা, আমরা আমাদের জায়গা থেকে ধরেন ওই সময় ঘোষণাটা দিয়েছি। কাজ যা করার বাংলাদেশের মানুষ তীব্রভাবে যেটা চেয়েছে সেটা করেছে। মানুষ যদি এমন কিছু অনুভব করে যে হাসিনা এমন কিছু একটা বলছে বিন্দুমাত্র অনুসূচনা ছাড়া, যেটা আসলে এই পুরো বাংলাদেশের মানুষের যে একটা স্পিরিট, আশা, আকাঙ্ক্ষা, এটা এগেইনস্টে চলে যাইতেছে, এটা মানুষ আসলে নির্ধারণ করে কি হবে। কিছু হতেও পারে, নাও হতে পারে। আপনি সোহরাওয়ার্দীর ইফতার পার্টিতে বলছেন যে খুনি হাসিনার নির্দেশে এতগুলো প্রাণ গিয়েছে, সেই খুনি হাসিনার বিচার হওয়ার আগে কিভাবে তারা নির্বাচনের কথা বলে। মানে আপনি কি এই বিষয়টা নিয়ে কোনো বিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলেছেন যে এই বিচার হতে কতদিন লাগতে পারে? মানে আমি যখন কথা বলছি তারা বলছে 5, 10, 15 বছরের আগে তো বিচার শেষ হওয়া সম্ভব না, তো তার পর্যন্ত কি নির্বাচন হবে? খুব স্বাভাবিকভাবেই তিনি বাংলাদেশের গতানুগতিক যে হচ্ছে আইনি প্রক্রিয়া, এই প্রক্রিয়ার কথাই বলেছেন। এইটাই হয় যে বাংলাদেশের আসলে কেন আপনি রিসেন্ট টাইমসে সবচেয়ে দ্রুত গতিতে মামলা আমি দেখেছি আবরার ফাহাদেরটা, সেটাও 6 বছর পরেও রায় হয়নি। না, আবরার ফাহাদের ঘটনা শুরু হয়েছিল কখন? আবরার ফাহাদের ঘটনা শুরু হয়েছিল 19 সালে, আওয়ামী লীগের আমল। সেই 19 থেকে এখন 25 সাল, এই 24 সাল পর্যন্ত তো আওয়ামী লীগের আমল ছিল। বিগত 6 মাস বা 7 মাস তো একটা সিস্টেম মোটামুটি গঠন হতেই সময় লাগছে। আমরা জাস্ট আমাদের জায়গা থেকে একটা জিনিস মনে করি, আপনার প্রায়োরিটি সেট করতে হবে বাংলাদেশে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ার এবং এই যে ডে বাই ডে একই জিনিসের পুনরাবৃত্তি হওয়ার সবচেয়ে বড় কারণ কি জানেন? দৃশ্যমান যে বিচারটা না, এই বিচারটা দ্রুতগতির সময় হয় না। আজকে ধরেন কোথাও একটা ধর্ষণ হলো, এটা ধরেন বিচার হবে 10 বছর পর, তখন মানুষ ভুলেই যায়, একটা জেনারেশনই হয়তো চেঞ্জ হয়ে যায় যে এরকম কিছু একটা হয়েছিল। আমরা মনে করি যদি দ্রুতগতির একটি ট্রাইব্যুনাল, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল একটা প্রচেষ্টা থাকে, অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ ওই প্রায়োরিটির জায়গাটা থাকে, সদিচ্ছা থাকে, তাহলে আমরা বিশ্বাস করি এই নির্বাচন যদি অন্তর্বর্তীকালীন সরকার আগামী 1 বছরের মধ্যে, কোনো ধারণা আছে যে কতদিনের মধ্যে বিচার করে ফেলা সম্ভব হতে পারে? এটাই তো বলছি আপনাকে, এটাকে অবশ্যই একটা স্পেশাল কেস হিসেবে নিতে হবে। এবং শেষ করি একটু, যদি এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু করে, তাহলে দ্রুতগতির যতগুলো প্রসেস আছে এগুলোকে মেইনটেইন করে আগামী 1 বছরের মধ্যেও যদি ইলেকশন হয়, 1 বছরের মধ্যে এই বিচারটা, অন্তত একটা হত্যা মামলার বিচার কমপ্লিট করা সম্ভব। সেটা নিয়ে প্রশ্ন উঠবে না খুব দ্রুত গতিতে হলে? না, কেন? এই ধরনের গণহত্যার বিচার যখন করতে হয়, আমি যেটা দেখেছি, অনেক সময় লাগে। একটা ইম্পর্টেন্ট বিষয় কি জানেন? ধরেন 71-ও একটা গণহত্যা হয়েছে, আমরা শাপলাতেও একটা গণহত্যাই দেখেছি। এটা একটা হত্যাকাণ্ডই, শাপলার। এটা আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি বিডিআরেরও এটা এক প্রকার হত্যাকাণ্ডই, বিভিন্ন স্টেকের অংশ ছিল।
ওই যে বিষয়গুলো না ৭১-এর সাথে ২৪-এর বা পূর্বের গণহত্যার সাথে এই ২৪-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে আপনার কাছে ক্লিয়ার এভিডেন্স আছে, আপনার কাছে ক্লিয়ার ছবি আছে, ভিডিও আছে, আপনার কাছে প্রত্যেকটা ঘটনার বুঝেছি, অডিও কিন্তু আছে। ওই যে আদালতে যাওয়ার পরে তর্ক বিতর্ক হবে, মানে আদালতের রানটাই তো অনেক লম্বা। মানে খুব স্বাভাবিকভাবে আপনার কি মনে হয় যে এটার জন্য আসলে ২৫০ কার্য দিবস মানে যথেষ্ট নয়? আমার আচ্ছা, যদি fine. ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ওই প্রচেষ্টাটুকু থাকে, এক বছরে আমার ২৫০ কার্য দিবস আমি প্রায় পাই, আমি মনে করি অন্তত আমার জায়গা থেকে এটুকু যথেষ্ট এই একটা হত্যা মামলার বিচার শেষ করার জন্য। আমি এবার আপনার আবার একটু ফেসবুক স্ট্যাটাসে চলে আসতে যাচ্ছিলাম। আমি দেখছিলাম যে আপনি লিখেছেন, রাজনীতির আগেও আমার পরিচয়, আমি একজন মুসলমান। আপনার সহযোদ্ধা হাসনাত আবদুল্লাহর আমি এরকম একটি লেখা দেখছিলাম। আরেকটি স্ট্যাটাস দেখছিলাম, আপনি লিখেছেন, জীবনে একবারের জন্য হলেও পবিত্র আল আকসাতে যেতে চাই, আমার যোদ্ধা ভাইদের সাথে এক ওয়াক্ত হলেও নামাজ পড়তে চাই। এবং তারপর আমি দেখছিলাম রাখাল রাহা সম্পর্কে আপনি লিখেছেন যে মহানবীকে নিয়ে যেটি করেছেন সেজন্য তার প্রতি আপনার তীব্র ঘৃণা। আমরা যুগে যুগে দেখে এসেছি রাজনৈতিক দলগুলো ধর্মকে ব্যবহার করে রাজনীতি করেছে। আপনারা কি সেরকম কোনো চিন্তা ভাবনা করছেন নাকি? দেখুন, আমি আমার জায়গা থেকে মানে আপনারা যেহেতু বলছেন যে মধ্যপন্থার দল, তো মধ্যপন্থার দলে যখন এ ধরনের কথা বলছেন সেটা আবার অন্য মেসেজ দেয় নাকি অন্যান্য ধর্মের মানুষজনের প্রতি? দেখুন, আমি একটা জিনিস